শোনা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার আসছে? সবাই একবার রেসপন্ড করো। ঠিক আছে, আজকে আমরা ভাইটাল সাইনের বাকি যে টপিকগুলো ছিল সেগুলো আলোচনা করব। তো দেখো, তোমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? ঠিক আছে, প্রত্যেকে দেখো, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা দেখো। প্রথমে দেখো পালস। পালস বলতে আমরা কি বুঝি? পালস বলতে বুঝি যে রিদমিক এক্সপ্যানশন এন্ড রিকয়েল অফ আর্টারিজ অফ বডি ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কল পালস। মানে এখানে বলতে চাইছে যে লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের কারণে আর্টারিসের কি হচ্ছে, রিদমিক একটা এক্সপ্যানশন হচ্ছে অ্যান্ড রিকয়েল হচ্ছে। এক্সপ্যানশন অ্যান্ড রিকয়েল মানে রিল্যাক্সেশন হচ্ছে। তো এই যে এক্সপ্যানশন অ্যান্ড রিল্যাক্সেশন, এটাকে বলা হচ্ছে পালস। তারপর দেখো কমন সাইট অফ পালসেশন। এখান থেকে কিছু কোশ্চেন আছে যেগুলো আমি স্টার মার্ক করে রেখেছি, সেগুলো ইম্পর্টেন্ট। এগুলো প্রতিবার কোশ্চেন আসে এক্সামে, তো এগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? প্রথমে দেখো টেম্পোরাল পালস। এটা খুব একটা আসে না, কিন্তু তবুও দেখে রাখবে তোমরা যে কোথায় আমরা টেম্পোরাল পালসটা চেক করি। দেখো বাই টেম্পোরাল আর্টারি অন টেম্পোরাল বোন। এখানে যে ছবিটা দেওয়া আছে, এটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের টেম্পোরাল আর্টারি কোথায় রয়েছে। মাথায় যে ব্রেন, মাথায় যে রয়েছে, মাথায় টেম্পোরাল বোন রয়েছে, সেখানে আমরা দু সাইডে যদি তোমরা দেখো ফোর হেডের সাইডে, তাহলে সেখানে আমরা টেম্পোরাল পালস চেক করে থাকি। তারপর দেখো যেটা ইম্পর্টেন্ট, ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস কোথায় চেক করা হয়? আর্টারি ইনটু নেক। আমাদের যে নেক রয়েছে, দেখো এখানে নেকের দুই সাইডে তোমরা যদি ফিল করো তাহলে সেখানে বুঝতে পারবে যে ক্যারোটিড পালসেশন হয়। তারপর দেখো ব্র্যাকিয়াল পালস। যখন তোমরা কারো বিপি চেক করবে, তো তার আগে পালসেশন চেক করার সময় দেখো যে এলবো জয়েন্টের উপরে যে আর্টারি রয়েছে, সেখানে যে পালসেশন আর কি ফিল করা হয়, সেটা হচ্ছে ব্র্যাকিয়াল পালস। আর পপ্লিটিয়াল পালস খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা দেখে রাখবে যে ব্যাক অফ দ্য নি মানে হাঁটুর পেছন সাইডে যদি তোমরা ফিল করো তাহলে একটা পালসেশন ফিল করতে পারবে, সেটাকে বলা হচ্ছে পপ্লিটিয়াল পালস। রেডিয়াল পালস কোথায় দেখা হয়? রেডিয়াল পালস হচ্ছে রেডিয়াল আর্টারি অন ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াল বোন। আমাদের যে রিস্ট জয়েন্ট রয়েছে তার ডিস্টাল এন্ডে রেডিয়াল বোন রয়েছে। সেই রেডিয়াল বোনে যে আর্টারি রয়েছে, সেখানে যে পালসেশন চেক করা হয় সেটাকে বলা হচ্ছে রেডিয়াল পালস। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কলস ফ্র্যাকচার বলতে আমরা কি বুঝি? কলস ফ্র্যাকচার হচ্ছে ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াল বোন, মানে রিস্ট জয়েন্টে যদি রেডিয়াল বোন ফ্র্যাকচার হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই ফ্র্যাকচারকে কলস ফ্র্যাকচার বলে থাকি। এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে সবাই। তারপর দেখো হ্যালো, শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? হ্যালো, আচ্ছা। তারপর দেখো নেক্সট যে পস্টেরিয়র টিবিয়াল পালস। পস্টেরিয়র টিবিয়াল পালস আমরা কোথায় চেক করি? ফিল অ্যাট ইনার সাইড অফ দ্য অ্যাঙ্কেল বিহাইন্ড অ্যান্ড বিলো দ্য মিডিয়াল ম্যালিয়াস। এখানে ইম্পর্টেন্ট যেটা যে পস্টেরিয়র টিবিয়াল পালস কোথায় চেক করা হয়? যে মিডিয়াল মেলিয়াস যে অ্যাঙ্কেল বোন রয়েছে সেখানে চেক করা হয়। তারপর দেখো যে আরেকটা যেটা রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডরসালিস পেডিস পালস কোথায় আমরা চেক করি? এটা হচ্ছে ডরসালিস পেডিস আর্টারি অফ ফুট, দ্য মোস্ট ডিস্টাল ব্লাড ভেসেলস দ্যাট ক্যান বি প্যালপেটেড। মানে আমাদের যে ফুটে যে ডিস্টাল যে পেডিস আর্টারিস রয়েছে, সেখানে যে পালসেশন ফিল করা হয় সেটাকে বলা হচ্ছে ডরসালিস পেডিস পালস। তারপর চলে আসো আরেকটা ইম্পর্টেন্ট যে পালস সাইট রয়েছে, সেটা হচ্ছে এপিকাল পালস। এপিকাল পালস বলতে আমরা কি বুঝি? এপিকাল পালস যে পালস ফেল্ট অর হার্ট ওভার দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট, মানে আমাদের যে হার্টের অ্যাপেক্স রয়েছে
সেখানে আমরা যে পালস ফিল করছি কিসের মাধ্যমে, অসকালটেশনের মাধ্যমে ফিল করা হয়। এটা কিন্তু প্যালপিটেট মেথডের মাধ্যমে ফিল করা যায় না, অসকালটেশনের মাধ্যমে করা হয়। তো এই পালসকে বলা হচ্ছে এপিকাল পালস। কোথায় দেখবো অ্যাপেক্স অফ দ্য হার্ট কোথায় রয়েছে না, ফিফথ ইন্টারকস্টাল কেস, 3 inch left to sternum or jaw, below, just below nipple or in mid clavicular line। যে ফিফথ ইন্টারকস্টাল স্পেস রয়েছে তার থেকে 3 ইঞ্চ লেফট সাইডে, যে স্টারনাম থেকে লেফট সাইড 3 ইঞ্চ, তো সেইখানে রয়েছে আমাদের হার্টের অ্যাপেক্স। তারপর দেখো যে পালস রেট আমরা বলতে কি বুঝি। পালস রেট বলতে আমরা বুঝি যে পালসেশন ফিল পার মিনিট অন এনি পেরিফেরাল আর্টারি অর অ্যাপেক্স অফ দ্য হার্ট, মানে যে কোনো পেরিফেরাল আর্টারি বা অ্যাপেক্স অফ দ্য হার্টে যে পালসেশন ফিল হয় পার মিনিটে সেটাকে বলা হচ্ছে পালস রেট। এখানে যেটা ইম্পর্টেন্ট দেখো স্টার মার্ক করা আছে যে অ্যাডাল্টদের নর্মাল পালস রেট কত, এটা মনে রাখতে হবে কারণ এটা এক্সামে আসে যে 60 to 100 বিটস পার মিনিট। এটা তোমরা প্রত্যেকেই জানো, তবুও আরেকবার ভালো করে দেখে নেবে বা মনে রাখবে। তারপরে দেখো ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া বলতে আমরা কি বুঝি। ট্যাকিকার্ডিয়া বলতে পালস রেট অ্যাবোভ 100 বিটস পার মিনিট, যদি পালস রেট 100 বিটস পার মিনিটের উপরে উঠে যায় বা বেশি হয় তখন আমরা তাকে ট্যাকিকার্ডিয়া বলি। ব্র্যাডিকার্ডিয়া বলতে কি বুঝি, যে পালস রেট বিলো 60 বিটস পার মিনিট, পালস রেট যখন 60 বিটস পার মিনিটের নিচে নেমে যায় তখন সেটাকে আমরা বলছি ব্র্যাডিকার্ডিয়া। আর এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে নর্মাল ফিটাল হার্ট রেট কত, এটা এক্সামে আসে। নর্মাল ফিটাল হার্ট রেট 140 to 160 বিটস পার মিনিট। এখানে পিডিএফটা তোমরা পড়ে নেবে, যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে আসে আমি শুধু সেগুলোই বলছি, ঠিক আছে, বাকিগুলো তোমরা দেখে রাখবে জাস্ট। তারপর এখানে আরেকটা যেটা পড়তে হবে যে অ্যাডাল্টদের নর্মাল পালস রেট কত, 60 to 100 বিটস পার মিনিট। আরেকটা দেখো যে নিউবর্ন, অনেক সময় নিউবর্নদের নর্মাল পালস রেট যে এক্সামে আসে এটা হচ্ছে 120 to 140 বিটস পার মিনিট। ওল্ড এজদের হচ্ছে 40 to 100 বিটস পার মিনিট। এখানে আরেকটা জিনিস তোমরা পড়ে রাখবে, আচ্ছা রেকর্ডিংটা, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হ্যালো, ঠিক আছে আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, এখানে তোমরা দেখো, আচ্ছা তোমাদের কাছে পিয়ার যাদবের বই আছে? আচ্ছা পিয়ার যাদব যদি থাকে তাহলে তোমরা বইয়ে এই স্টার মার্ক গুলো করে নিতে পারো বা পিডিএফ থেকেও করে নিতে পারো, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে স্টার মার্ক করা আছে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে যে 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার এলিভেশন ইনক্রিজেস 7 to 100 পালস পার মিনিট। মানে এখানে বলতে চাইছে যে 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার যদি এলিভেশন হয় মানে ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে পালস রেট কতটা হচ্ছে ইনক্রিজ হবে, 7 to 10 পালস পার মিনিট। তাহলে পার মিনিটে হবে 7 থেকে 10 পালস বেশি হবে যদি 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইনক্রিজ হয় বা এলিভেশন হয়। তারপর দেখো যে পালস রেট ইনক্রিজ বা এক্সারসাইজ হিট, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আরেকটা দেখো যে পালস রেট ডিক্রিজেস, পালস রেট কোন ক্ষেত্রে ডিক্রিজ হতে পারে, যদি কোল্ড অ্যাপ্লিকেশন কোনো পেশেন্টকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পালস রেট ডিক্রিজ হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো পালস অ্যামপ্লিটিউড, এখানে খুব একটা ইম্পর্টেন্ট নেই, এখানে শুধু তোমরা দেখে রাখবি যে থ্রেডি পালস কে আমরা কি নামে জানি, যে ফিলিফর্ম পালসও বলা হয়। থ্রেডি পালসকে ফিলিফর্ম পালস বলা হয়। কেন বলা হয়, কারণ উইক, বেয়ারলি প্যালপেবল, ইট ডিসঅ্যাপিয়ার আফটার অ্যাপ্লাইং প্রেশার, কারণ
যদি থ্রেডি পালস থাকে বা ফিলিফর্ম পালস থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা যদি যে প্রেশার অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে সেই পালস কি হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে তোমরা ফিল করতে পারবে না। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। তারপর দেখো যে রিদম আর রেগুলারিটি অফ বিটস, যে বিটস এর রেগুলারিটি রয়েছে, যেটাকে আমরা রিদম বলে থাকি। তো রিদম বলতে আমরা কি বুঝি? নর্মালি ইকুয়াল ইন্টারভাল আর প্রেজেন্ট বিটুইন হার্টবিট, মানে হার্টবিটের মধ্যে যে নর্মালি ইকুয়াল ইন্টারভাল প্রেজেন্ট থাকছে সেটাকে আমরা বলছি রিদম। ডিসঅ্যারিথমিয়া আমরা কখন বলবো? যদি এই নর্মাল যে রিদম, এই রিদমের মধ্যে যদি কোনো ভেরিয়েশন আসে, যে ইন্টারভ্যাল রয়েছে তার মধ্যে কোনো ভ্যারিয়েশন আসে, তখন সেটাকে আমরা ইরেগুলার বিটস অর ডিসঅ্যারিথমিয়া বলি। এই ডিসঅ্যারিথমিয়াটা ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু দেখে রাখবে। তারপর দেখো টাইপস অফ পালস বেসড অন অ্যাবনর্মাল রিদম, মানে যে অ্যাবনর্মাল রিদম রয়েছে সেগুলোকে আমরা কি কি বলে থাকি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পালস ডেফিসিট। পালস ডেফিসিট আমরা কখন বলবো? দ্য রেট অফ পালস অ্যাট দ্য রেডিয়াল আর্টারি, মানে পেরিফেরাল পালস, ইজ লেস দ্যান দ্য এপিকাল পালস। মানে এখানে বলতে চাইছে যে রেডিয়াল পালস এবং এপিকাল পালসের মধ্যে যে ডিফারেন্স থাকছে সেটাকে বলা হচ্ছে পালস ডেফিসিট। বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে পালস ডেফিসিট, এই পালস ডেফিসিট কি ইন্ডিকেশন দেয়? না, কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া। যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া দেখা যায় তো সেটা হচ্ছে পালস ডেফিসিটের মাধ্যমে আমরা ইন্ডিকেট করতে পারি। যেটা কি করতে পারে, যে ল্যাক অফ যে পেরিফেরাল পারফিউশন, পারফিউশন হচ্ছে পেরিফেরাল পারফিউশন করতে পারে। তারপরে দেখো ইন্টারমিটেন্ট পালস আর ইরেগুলার পালস। ইন্টারমিটেন্ট পালস এটাও ইম্পর্টেন্ট, যতগুলো স্টার মার্ক দেওয়া আছে সব ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে এসেছে অলরেডি, ভালো করে পড়বে তোমরা। ইন্টারমিটেন্ট পালস বলতে পালস ইন হুইচ অকেশনাল বিটস আর স্কিপড অর মিস। যদি কোনো পালস অকেশনালি স্কিপড হয়ে যায় বা মিসড হয়ে যায় তখন সেই পালসকে আমরা বলছি ইন্টারমিটেন্ট পালস বা ইরেগুলার পালস। তারপর দেখো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি? যখন কি হচ্ছে পালস রেট মোর দ্যান 200 বিটস পার মিনিট হচ্ছে, তখন হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, র্যাপিড কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল মোর দ্যান 200 বিটস। মানে অ্যাট্রিয়ালের ক্ষেত্রে অ্যাট্রিয়াল যে কন্ট্রাকশন সেটা কতটা হচ্ছে, মোর দ্যান 200 বিটস পার মিনিট, তখন সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যখন কি হচ্ছে মোর দ্যান 200 বিটস পার মিনিট, তখন আমরা সেটাকে বলছি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তারপর এখানে দেখো যে ডিক্রোটিক পালস, এটা হচ্ছে 1 হার্টবিট অর 2 আর্টারিয়াল পালসেশন, মানে একটা হার্টবিট হবে কিন্তু আর্টারিয়াল পালসেশন কটা হবে, দুটো। তো সেটাকে বলা হচ্ছে ডিক্রোটিক পালস। তারপর দেখো যে ভেন্ট্রিকুলার ফ্ল্যাটার, এটাও ইম্পর্টেন্ট খুব। যে ভেন্ট্রিকুলার ফ্ল্যাটার বলতে কি বুঝি? যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনস অফ দ্য হার্ট অ্যাট 250 বিটস পার মিনিট। যদি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে হার্ট বিট কত হয়, 250 এর বেশি হয় পার মিনিটে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার ফ্ল্যাটার। তারপর এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে টাইপস অফ পালস বেসড অন অ্যাবনর্মাল ভলিউম। ওয়াটার হ্যামার পালস অর করিগান পালস অর কোলাপসিং পালস, এটা ইম্পর্টেন্ট। এটা একটু মনে রাখবে সবাই, যে পালস উইচ পাওয়ারফুল আপস্ট্রোক অর ফুল ভলিউম উইথ সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স, মানে হঠাৎ করে কি থাকছে, ফুল ভলিউমে থাকছে কিন্তু
ফুল ভলিউমে থাকতে থাকতে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি যে ওয়াটার হ্যামার পালস বা কোরিগান পালস অর কোলাপসিং পালস। এর একটা হলমার্ক রয়েছে। হলমার্কটা কি? যে অ্যাওর্টিক রিজার্জিটেশন। যদি কোনো পেশেন্টের কোলাপসিং পালস বা ক্যারিকন পালস দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের অ্যাওর্টিক রিজার্জিটেশন হতেও পারে। আচ্ছা, পালসের ক্ষেত্রে কারো কোনো প্রবলেম, বুঝতে কোথাও অসুবিধা কি আছে? যদি না থাকে তাহলে রেসপিরেশনে এগোবো। আচ্ছা, পালস ডেফিসিট, এটা পরে একটু আলোচনা করি, সব করিয়ে দিই, তারপরে লাস্টে যাদের যেখানে কনফিউশন বা বুঝতে অসুবিধা সেটা পরে আলোচনা করবো লাস্ট 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, রেসপিরেশন। রেসপিরেশন বলতে আমরা কি বুঝি? দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন অ্যান অর্গানিজম অ্যান্ড মিডিয়াম ইন হুইচ ইট লাইভস। মানে এখানে বলতে চাইছে রেসপিরেশন মানে কি, মানে এনভায়রনমেন্ট অ্যান্ড দাঁড়াও, এখানে 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, রেসপিরেশন, যেটা একটা একদম সংক্ষেপে মিনিং রয়েছে, সেটা হচ্ছে রেসপিরেশন বলতে আমরা কি বুঝি? গ্যাস এক্সচেঞ্জেস, মানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে কোথায়? হচ্ছে আমাদের লাংসে। তো এই যে গ্যাস এক্সচেঞ্জের যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশনের 3টে ভাগ রয়েছে, তার মধ্যে কি কি? একটা হচ্ছে ভেন্টিলেশন বা ব্রিথিং, আর 2 নম্বর হচ্ছে ডিফিউশন, 3 নম্বর হচ্ছে পারফিউশন। তো ভেন্টিলেশন আমরা বা ব্রিথিং বলতে আমরা কি বুঝি? ব্রিথিং হলো যে গ্যাস এক্সচেঞ্জ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড লাংস। এনভায়রনমেন্ট অ্যান্ড লাংস এর মধ্যে যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি যে ব্রিথিং। তারপর দেখো ডিফিউশন, ডিফিউশন, পারফিউশন, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবে সবাই, বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? ডিফিউশন বলতে বোঝায় গ্যাস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড হচ্ছে ব্লাড। আমাদের যে লাংসের যে অ্যালভিওলাই রয়েছে এবং ব্লাড, এর মাঝে যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি ডিফিউশন। পারফিউশন কখন বলবো? গ্যাস এক্সচেঞ্জ বিটুইন ব্লাড অ্যান্ড বডি টিস্যু। দেখো এখানে যে অ্যালভিওলাই থেকে ব্লাডে যেটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ, সেটা হচ্ছে ডিফিউশন। ব্লাড থেকে টিস্যুতে যখন গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে বডি টিস্যুতে, তখন সেটাকে আমরা বলছি পারফিউশন। তারপর দেখো ক্যারেক্টারাইটিক্স অফ রেসপিরেশন, কি কি ক্যারেক্টারাইটিক্স রয়েছে রেসপিরেশনের? নর্মাল রেসপিরেশন রেট কত আমাদের? 12 to 20 বিটস পার মিনিট ইন হেলদি পারসন। হেলদি পারসনের নর্মাল রেসপিরেশন 12 থেকে 20 বিটস পার মিনিট। নর্মাল রেসপিরেশনকে কি বলা হয়? ইউপনিয়া বলা হয়, এটা ইম্পর্টেন্ট। আরেকটা দেখো যে রেশিও রেসপিরেশন অ্যান্ড হার্টবিট, মানে আমরা যে রেসপিরেশন নিচ্ছি এবং হার্টবিট করছে একটা হেলদি পারসনের, তাহলে সেক্ষেত্রে তার রেশিও কত থাকা দরকার, মানে নর্মালি সেটা হচ্ছে 1:4। মানে 1 রেসপিরেশন যদি হয় তাহলে হার্টবিট কত হবে? 4। নেক্সট দেখো নর্মাল পারসন ইন্সপায়ার, মানে টাইডাল, যে নর্মাল টাইডাল ভলিউম সেটা কতটা? 500 ml, এটা এক্সামে আসে। ডিপ রেসপিরেশন অ্যান্ড সোয়ালো রেসপিরেশন খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা তোমরা পড়ে নেবে, এটা ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, সমাপ্তি সিংহ মহাপাত্র অ্যাট্রিয়াল আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনটা বলবেন আরেকবার? ঠিক আছে, বলবো। ক্লাসটা করে নিই, লাস্টের দিকে বোঝাবো, ঠিক আছে? লাস্টে 10 মিনিটস তোমাদের যেখানে যাদের ডাউট রয়েছে বলবে, বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট স্লাইড দেখো।
আমাদের যে রেসপিরেটরি সেন্টার সিচুয়েটেড ইন দ্য মেডুলা অবলঙ্গাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যেন সবাই মনে রাখবে, ভালো করে পড়বে। যে রেসপিরেটরি সেন্টার আমি লাস্টে ছোট্ট ট্রিক্স করে দিয়ে দিয়েছি, রেসপিরেটরি টেম্পারেচার এগুলো কোথায় কোন রেগুলেটরি সেন্টার রয়েছে ওটা তোমরা দেখে নেবে, পিডিএফ এ পেয়ে যাবে। দেখো নর্মাল রেসপিরেশন রেট কত, কোন এজে কতটা নর্মাল রেসপিরেশন থাকা দরকার সেটা একবার দেখে নেবে। যে অ্যাট বার্থে হচ্ছে 30 to 40 পার মিনিট। তারপরে অ্যাডাল্টদের ক্ষেত্রে মেনলি এখানে অ্যাডাল্টটা দেখবে যে 12 to 20 বিটস পার মিনিট। অ্যাট বার্থেও অনেক সময় কোশ্চেন আসে, আর ওল্ড এজটা আসে অনেক সময় যে 10 to 20 বিটস পার মিনিট। তারপর দেখো অ্যাবনর্মাল রেসপিরেশন রেট অ্যান্ড রিদম। আমরা যে রেসপিরেশন নিচ্ছি এটার কিছু অ্যাবনর্মাল রেসপিরেশন রেট রয়েছে বা রিদম রয়েছে, সেগুলোকে আমরা কি কি নামে জানি। নাম্বার 1 হচ্ছে ট্যাকিপনিয়া। ট্যাকিপনিয়া বলতে আমরা কি বুঝি, যে মোর দ্যান 24 বিটস পার মিনিট রেসপিরেশনকে আমরা ট্যাকিপনিয়া বলে থাকি। যখন কি হচ্ছে যে রেসপিরেশন রেট 24 বিটস পার মিনিট যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ট্যাকিপনিয়া বলছি। ব্র্যাডিপনিয়া বলতে কি বুঝি, লেস দ্যান 10 বিটস পার মিনিট। যদি রেসপিরেটরি রেট লেস দ্যান 10 বিটস পার মিনিট হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ব্র্যাডিপনিয়া বলি। তারপর ডিসনিয়া কাকে বলবো, যে ল্যাবর্ড ব্রিথিং মানে ডিফিকাল্টি ব্রিথিং, সেটাকে বলছি আমরা ডিসনিয়া। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে অ্যাপনিয়া। অ্যাপনিয়া কি, যে পিরিয়ডিক অ্যাবসেন্স অফ ব্রিথিং, যেটাকে আমরা চাইনিজ স্ট্রোক রেসপিরেশনও বলে থাকি। মানে ধরো যে নর্মাল রেসপিরেশন নিচ্ছে, নিতে 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 মাঝখানে কি স্টপ হচ্ছে, তারপরে আবার নর্মাল রেসপিরেশন আসছে, যে মাঝে যে স্টপ হয়ে যাচ্ছে বা অ্যাবসেন্স হচ্ছে ব্রিথিং, এটাকে বলা হচ্ছে অ্যাপনিয়া। তারপর অর্থোপনিয়া বলতে আমরা কি বুঝি, ল্যাবর্ড ব্রিথিং মানে ডিফিকাল্টি ইন ব্রিথিং দ্যাট অকার্স ওপেন লাইং ফ্ল্যাট। যদি শুয়ে থাকে কোনো পেশেন্ট ধরো তার, তাহলে কি হচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু যখনই সে দাঁড়িয়ে বসছে তখন তার কি হচ্ছে ঠিকঠাক আছে, মানে কোনো শ্বাসকষ্ট হচ্ছে না। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশনকে বলা হচ্ছে অর্থোপনিয়া। মানে লাইং ফ্ল্যাট অবস্থায় কি হচ্ছে, ডিফিকাল্টি ব্রিথিং হচ্ছে, যখনই স্ট্যান্ডিং অর সিটিং আপ হচ্ছে তখন নর্মাল হয়ে যাচ্ছে। তারপর দেখো হাইপার ভেন্টিলেশন। হাইপার ভেন্টিলেশন বলতে আমরা কি বুঝি, যে ইনক্রিজড মিনিট ভলিউম ভেন্টিলেশন ডিউ টু ইনক্রিজ ডেপথ অ্যান্ড রেট অফ রেসপিরেশন। মানে এখানে বলতে চেয়েছে যে লোয়ার্ড কার্বন ডাইঅক্সাইড লেভেল ইনটু ব্লাড। মানে ব্লাডে কি হচ্ছে, যে যেমন এখানে বলা হয়েছে যে রেসপিরেটরি অ্যালকালোসিস, মানে ব্লাডের পিএইচ 7.45 এর বেশি হবে, সেইখানে কার্বন ডাইঅক্সাইডের লেভেল কি হবে, কমে যাবে, মানে 35 এর নিচে নেমে যাবে, তখন সেটাকে আমরা বলছি হাইপার ভেন্টিলেশন। এখানে অ্যালকালোসিস মানে পিএইচ লেভেলটা বাড়বে, কিন্তু যখনই রেসপিরেটরির ব্যাপার আসবে মানে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপার আসবে তখন সেক্ষেত্রে কিন্তু লেভেল কমে যাবে। মানে তোমরা হয়তো এখানে ভাবতেই পারো যে অ্যালকালোসিস বলেছে তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেল 45 এর বেশি উপরে উঠবে, এটা কিন্তু না, এখানে সব মানে অপোজিটটা হবে, পিএইচ লেভেল বাড়বে কিন্তু তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কমে যাবে, তখনই আমরা বুঝবো যে রেসপিরেটরি অ্যালকালোসিস বা হাইপার ভেন্টিলেশন। তো দেখো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা কি দেখে থাকি, যে ফুসমাল রেসপিরেশন। এই ফুসমাল রেসপিরেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে একটা কোশ্চেন হয় যে সাইন অফ ইম্পেন্ডিং ডেথ বলতে আমরা কি বুঝি, তো এটা হচ্ছে ফুসমাল রেসপিরেশন অ্যান্সার হবে। তারপর দেখো হাইপোভেন্টিলেশন। হাইপোভেন্টিলেশনে কি হবে, ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড লেভেল ইনটু ব্লাড। ব্লাডে কি হবে, যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হাইপোভেন্টিলেশন, যেটাকে হাইপার ক্যাপনিয়া বলা হচ্ছে। হাইপার ক্যাপনিয়া মানে কি, যে অ্যাবনর্মালি ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন ব্লাড। ব্লাডে কি হবে, অ্যাবনর্মালি ইনক্রিজড হতে থাকবে কার্বন ডাইঅক্সাইড, তখন সেই যে কন্ডিশন সেটাকে আমরা হাইপার ক্যাপনিয়া বলে থাকি। তারপর দেখো যে বায়োট রেসপিরেশন অর চাইনিজ স্ট্রোক রেসপিরেশন, এটাও ইম্পর্টেন্ট। ব্রিথিং মার্কড বাই সেভারাল শর্ট ব্রিথস followed by long irregular period of apnea.
মানে কি বলছে যে মানে যে অ্যাপনিয়াটা এখানে প্রেজেন্ট থাকবে সেটা হচ্ছে লং টাইম থাকবে, আর যে ইরেগুলার পিরিয়ডে হবে, যেটা সেভারাল শর্ট ব্রিথস থাকবে, মাঝে 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 শর্ট ব্রিথস থাকবে, আর লং অ্যাপনিয়া থাকবে। এই যে রেসপিরেশন, এটাকে বলা হচ্ছে বায়োট রেসপিরেশন অর চাইনিজ স্ট্রোক রেসপিরেশন। তারপর দেখো সাম ইম্পর্টেন্ট টার্ম রিলেটেড টু অক্সিজেন লেভেল ইনটু বডি। এখানে কিছু ইম্পর্টেন্ট টার্ম রয়েছে যেগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, এক্সামে আসে, অনেকবার এসেওছে। যেমন দেখো অ্যানোক্সিয়া। অ্যানোক্সিয়া বলতে আমরা কি বুঝি? অ্যাবসেন্স অফ অক্সিজেন ইন টিস্যু। যখন টিস্যুতে অক্সিজেন অ্যাবসেন্ট হচ্ছে তখন সেটাকে অ্যানোক্সিয়া। অ্যানোক্সিয়া মিন্স মানে এ দেখে তোমাদের বুঝে নিতে হবে যে অ্যাবসেন্স কোথায় অ্যাবসেন্স হচ্ছে, টিস্যুতে। তারপর দেখো অ্যানোক্সিমিয়া। অ্যানোক্সিমিয়া বলতে কি বলছে যে ইনসাফিসিয়েন্ট অক্সিজেনেশন অফ দ্য ব্লাড, মানে ল্যাক অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। ব্লাডে যখন কি হচ্ছে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন, মানে এটাও হচ্ছে ব্লাডে যখন কি হচ্ছে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন পৌঁছাচ্ছে তখন সেটাকে বলছে অ্যানোক্সিমিয়া। অ্যানোক্সিমিয়া মিয়া মানে বুঝতে হবে যে ব্লাডের মধ্যে, আর অ্যানোক্সিয়া সিয়া মানে বুঝতে হবে যে টিস্যুতে। তারপরে দেখো হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া বলতে বুঝিয়েছে যে ল্যাক অফ অক্সিজেন ইন টিস্যু, টিস্যুতে কি হচ্ছে অক্সিজেন ল্যাক হচ্ছে কিন্তু পুরোপুরি অ্যাবসেন্ট হচ্ছে না, তখন সেটাকে আমরা বলবো হাইপোক্সিয়া। তারপর দেখো হাইপোক্সিমিয়া, ল্যাক অফ অক্সিজেন ইন ব্লাড। ব্লাডে যখন কি হচ্ছে অক্সিজেন ল্যাক হচ্ছে তখন সেটাকে বলছে হাইপোক্সিমিয়া। তারপরে এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট রয়েছে যে সায়ানোসিস বলতে আমরা কি বুঝি? যে সায়ানোসিস হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস ডিউ টু ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড। ব্লুইশ ডিসকালারেশন কোথায় দেখা যাচ্ছে? স্কিনে এবং মিউকাস মেমব্রেনে, কেননা কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি হচ্ছে ইনক্রিজড হচ্ছে, সেই কারণে। সায়ানোসিস দু রকমের হয়, একটা পেরিফেরাল সায়ানোসিস আর একটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস। পেরিফেরাল সায়ানোসিস কোথায় আমরা দেখতে পাই? যে হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ডিজিজ, মানে পেরিফেরিতে, যেমন ধরো নেল বিয়েডস বা এগুলোতে দেখতে পাই। আর সেন্ট্রাল সায়ানোসিস যেটা আমরা মিউকাস মেমব্রেন ইন মাউথ, লিপ, টাং এইসবে দেখতে পাই। তারপর আরেকটা দেখো যে অ্যাসপেক্সিয়া। অ্যাসপেক্সিয়া বলতে কি বুঝি? যে ইনসাফিসিয়েন্ট ইনটেক অফ অক্সিজেন, মানে সাফোকেশন, স্টেট অফ সাফোকেশন যে কন্ডিশন সেটাকে বলেছে অ্যাসপেক্সিয়া। তারপর এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। আরেকটা যেটা দেখো যে লাস্টে যে স্টার মার্ক দেওয়া আছে রেসপিরেশন স্টিমুলেন্ট, এখানে দেখো 3 to 4 respiration per minute increased if 1 degree Fahrenheit টেম্পারেচার ইনক্রিজ। যদি 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে রেসপিরেশন রেট কতটা ইনক্রিজ হতে পারে পার মিনিটে? 3 to 4 respiration per minute। আরেকটা দেখো পয়েন্ট দেওয়া আছে যে রেসপিরেশন রেট ইনক্রিজ ইফ ব্লাড ভলিউম ডিক্রিজ, মানে ধরো কোনো একটা পেশেন্টের হাইপোটেনশন হয়েছে তাহলে সেক্ষেত্রে তার রেসপিরেশন রেট কি হবে? ইনক্রিজ হবে, বেড়ে যাবে। নেক্সট স্লাইড দেখো। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? মাঝে মধ্যে একটু রেসপন্স করবে। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি ক্লাস তাহলে। তারপর দেখো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বলতে আমরা কি বুঝি? প্রেশার অ্যাট অ্যাট্রিয়াল ওয়াল এক্সার্টেড বাই ব্লাড, মানে আমাদের যে অ্যাট্রিয়াল ওয়াল রয়েছে সেখানে যে প্রেশার পড়ছে এই প্রেশারকে বলা হচ্ছে ব্লাড প্রেশার। হাইয়েস্ট প্রেশার কল সিস্টোলিক প্রেশার, মানে সিস্টোলিক প্রেশার অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার। তাহলে সিস্টোলিক প্রেশার আমরা কাকে বলবো? হাইয়েস্ট যে প্রেশার রয়েছে সেটাকে বলছে সিস্টোলিক প্রেশার। কখন হয় সিস্টোলিক প্রেশার? ডিউরিং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন,
যখন ভেন্ট্রিকলে কি হচ্ছে কন্ট্রাক্ট করছে তখন হচ্ছে সিস্টোলিক প্রেশার আমরা দেখতে পাই। আর একটা যেটা লোয়েস্ট প্রেশার সেটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। কখন হয়? ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল মিন্স কি রিল্যাক্সেশন হচ্ছে ভেন্ট্রিকল, তখন হচ্ছে ডায়াস্টোলিক প্রেশারটা আমরা পাই। এখানে দেখো আরেকটা যেটা দেওয়া আছে যে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার কল পালস প্রেশার। এটাও ইম্পর্টেন্ট কম, যে পালস প্রেশার বলতে আমরা কি বুঝি, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের যে ডিফারেন্স রয়েছে সেটাকে পালস প্রেশার আমরা বলে থাকি। নর্মাল পালস প্রেশার কত? 40 mm of Hg। পালস প্রেশারের একটা ফর্মুলা রয়েছে যেটা সিস্টোলিক বিপি মাইনাস ডায়াস্টোলিক বিপি। ধরো আমাদের যে নর্মাল যে হেলদি পার্সনের বিপি কত, নর্মাল বিপি ব্লাড প্রেশার হচ্ছে 120/80 mm of Hg। তাহলে আমার সিস্টোলিক বিপি কত এখানে 120, ডায়াস্টোলিক 80। তাহলে 120 থেকে 80 যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে 40 mm of Hg। এই 40 mm of Hg হচ্ছে নর্মাল পালস প্রেশার। তারপর দেখো আরেকটা স্টার পয়েন্ট করা আছে যে নর্মাল রেশিও অফ সিস্টোলিক, ডায়াস্টোলিক অ্যান্ড পালস প্রেশার। সিস্টোলিক বিপি, ডায়াস্টোলিক বিপি এবং পালস প্রেশার যে রয়েছে তার যে রেশিও, নর্মাল রেশিও কত? 3:2:1। তারপর দেখো নর্মাল ভ্যালু অফ বিপি ইজ 120/80 mm of Hg, যেটা তোমাদের বললাম যে হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার অ্যাডাল্টদের ক্ষেত্রে কতটা হয় 120/80 mm of Hg। আর মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার কত হয় নর্মাল 93। মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার এটা মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, এক্সামে আসে। তারপর দেখো বিপি রেগুলেটিং সেন্টার অর কার্ডিওভাস্কুলার সেন্টার সিচুয়েটেড ইন মেডুলা অবলঙ্গাটা। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে আমাদের যে ব্লাড প্রেশার এটা কি আমাদের বডির কোথায় রেগুলেটরি সেন্টার রয়েছে? মেডুলা অবলঙ্গাটা। তারপর এখানে সেরকম কিছু নেই, এগুলো একটু দেখে নেবে তোমরা, এই যে কাপ সাইজ বা কাপ মেজারমেন্ট এগুলো দেখে নেবে, এগুলো সেরকম কিছু নেই। এখানে চলে আসো করোটকফ সাউন্ড। করোটকফ সাউন্ড বলতে আমরা কি বুঝি? সাউন্ড যেটা বাই স্টেথোস্কোপ ডিউরিং টেকিং বিপি, মানে হচ্ছে তোমরা ধরো কোনো একটা পেশেন্টের বিপি মেজারমেন্ট করছো, বিপি দেখছো, তো সেই ক্ষেত্রে প্রথম যে সাউন্ড স্টেথোস্কোপে তোমরা শুনতে পাবে সেই সাউন্ডকে বলা হচ্ছে করোটকফ সাউন্ড। আর এখানে যে একটা কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে বিপি চেক করার ক্ষেত্রে, যে কোনো পেশেন্টের যদি আইভি ইনফিউশন চলে তাহলে সেক্ষেত্রে তার যে হাতে আইভি ইনফিউশন চলছে সেই হাতে তোমরা হচ্ছে বিপি নিতে মেজারমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু নেই ইম্পর্টেন্ট। নেক্সট পেজে চলে আসো। যে হাইপারটেনশন বলতে আমরা প্রি হাইপারটেনশন, হাইপারটেনশন অ্যান্ড হাইপোটেনশন বলতে কি বুঝি? প্রি হাইপারটেনশন 120 to 139 mm of Hg সিস্টোলিক, মানে সিস্টোলিক বিপি কত হবে 120 থেকে 139 mm of Hg যদি হয়, আর ডায়াস্টোলিক কত 80 to 89 mm of Hg ডায়াস্টোলিক বিপি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে প্রি হাইপারটেনশন, মানে হাইপারটেনশনের দিকে পেশেন্ট যাচ্ছে কিন্তু এখনো হাইপারটেনশন বলা যায় না, এটা প্রি হাইপারটেনশন। ফুল হাইপারটেনশন কখন বলবো? যে হাইপারটেনশন 140/90 mm of Hg or more in normal adult, মানে 140/90 mm of Hg যদি বেশি হয় তখন সেটাকে আমরা বলছি হাইপারটেনশন। তারপর দেখো এখানে দেওয়া আছে যে হাইপোটেনশন কখন বলবো? হাইপোটেনশন কখন বলবো? যখন কি হচ্ছে সিস্টোলিক বিপি 90 to 150 mm of Hg। যদি সিস্টোলিক বিপি 90 থেকে যে 115 mm of Hg হয় তখন সেটাকে আমরা বলছি হাইপোটেনশন। শক কখন বলবো?
সিস্টোলিক বিপি বিলো 90 mm অফ এইচজি। যদি সিস্টোলিক বিপি 90 এর নিচে নেমে যায় তখন সেটাকে আমরা শক বলবো। আরেকটা দেখো যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন মানে কি বলতে চেয়েছে, যে হাইপোটেনশন অকার when a person assumes an upright position after getting up from bed or chair। মানে অর্থোস্ট্যাটিক মানে বলতে চেয়েছে যে কোনো একটা ব্যক্তি যদি কি হয়, চেয়ার বা বেড থেকে হঠাৎ উঠে দাঁড়ায়, তো সেই যে হাইপোটেনশন কন্ডিশন সেটাকে বলা হচ্ছে অর্থোস্ট্যাটিক হচ্ছে হাইপোটেনশন। বোঝা যাচ্ছে? রেসপন্স করো, বোঝা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার আসছে? তারপর দেখো এখানে আমি ছোট্ট করে তোমাদের মনে রাখার জন্য আর কি নোট করেছি যে ভাইটাল সাইন, পার্ট অফ অর্গান, রেগুলেটরি সেন্টার, এটা এক জায়গায় দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, মনে থাকে। টেম্পারেচার হচ্ছে পার্ট অফ অর্গান হচ্ছে ব্রেন, রেগুলেটরি সেন্টার কি হাইপোথ্যালামাস। আর একটা দেখো যে পালস, পালস কি হার্ট বা হার্ট কন্ডিশনকে ডিনোট করে। কোথায় রেগুলেটরি সেন্টার রয়েছে? মেডুলা অবলঙ্গাটা। রেসপিরেশন, লাংস, পার্ট অফ অর্গান হচ্ছে লাংস, রেগুলেটরি সেন্টার মেডুলা অবলঙ্গাটা। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার হচ্ছে হার্ট বা হার্টের ফাংশনকে ডিনোট করে, রেগুলেটরি সেন্টার হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এখানে যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা মেজর সাইন অফ ইম্পেন্ডিং ডেথ ইনফুসমাল রেসপিরেশন। আর একটা এখানে মনে রাখবে যে 1 mm অফ এইচজি মানে কত? 1 mm অফ এইচজি মানে 1.36 cm H2O। আচ্ছা, আজকের টপিক তোমাদের এখানে আমি পুরোটা পড়িয়ে দিলাম, ভাইটাল সাইন তোমাদের পুরোটা কমপ্লিট। নেক্সট ডেতে আমি ভাইটাল সাইনের উপরে কিছু এমসিকিউ তোমাদের আগে ক্লাস নেব, তারপর অন্য নিউ টপিকে ঢুকবো। ঠিক আছে, এবার তোমরা বলো যে কে কোথায় বুঝতে পারোনি বা কি প্রবলেম কোথাও, বলো। পালস ডেফিসিট, বায়োট রেসপিরেশন, পালস ডেফিসিট। ওয়াটার হেমর। আচ্ছা, তোমরা না ওই অডিও তো রেকর্ডিং হচ্ছে, সেটা একবার শুনে নেবে, তাহলে বুঝতে পারবে। তবুও আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে রেসপিরেশন থেকে বলো, রেসপিরেশন থেকে কোশ্চেন বলো যে কোথায় বুঝতে পারোনি। আচ্ছা, বায়োট রেসপিরেশন বলছিলে যে বুঝতে পারোনি। অ্যানোক্সিয়া হাইপোক্সিয়া কি ডিফারেন্ট? আচ্ছা, অ্যানোক্সিয়াতে হচ্ছে তোমার অ্যাবসেন্স হবে অক্সিজেন, ঠিক আছে? আর হাইপোক্সিয়াতে হচ্ছে ল্যাক হবে, কিন্তু অ্যাবসেন্স হবে না। দাঁড়াও, এক করে বলছি। হাইপার ক্যাপনিয়া, কুসমাল ব্রিথিং। আচ্ছা, আমাকে আগে বলো পালস থেকে কার কোথায় বুঝতে সুবিধা হয়ে মানে অসুবিধা হয়েছে সেটা বলো একবার। পালস থেকে কারো কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। পালস ডেফিসিট, ওয়াটার হ্যামার পালস।
অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আচ্ছা, কি যেন বলছিলে যে ডিক্রোটিক পালস, বুঝতে পারোনি? ডিক্রোটিক পালস বলতে ডাবল বিট অর ওয়ান হার্টবিট, মানে একটা হার্টবিট হবে কিন্তু আর্ট্রিয়াল পালসেশন হবে দুটো। একটা হার্টবিট তার সঙ্গে আর্টারিয়াল পালসেশন হবে দুটো, মানে তুমি যদি রেডিয়াল পালস চেক করো তাতে দুটো পালসেশন হবে আর হার্টবিট একটা হবে, এটাকে বলা হচ্ছে ডিক্রোটিক পালস। বোঝা গেছে অনন্যা সরকার? ডিক্রোটিক পালস। ঠিক আছে। আচ্ছা, তারপর বলি ওয়াটার হ্যামার পালস, যেটাকে হচ্ছে করিগান পালস আর কোলাপসিং পালস বলা হয়। মানে পাওয়ারফুল আপস্ট্রোক আর ফুল ভলিউম, মানে পালসটা কিরকম থাকবে, যে তুমি যখন পালসেশন করবে, ধরো রেডিয়াল পালস তুমি চেক করছো, তাহলে যখনই তুমি ফিল করবে তখন তার যে পালসেশনের ফিলটা কি থাকবে, ফুল ভলিউমে থাকবে। ফুল ভলিউমে থাকবে। ফুল ভলিউমে তুমি চেক করতে 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 মাঝে দেখবে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে পালস। ওই যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে ফুল ভলিউম থেকে হঠাৎ করেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে যে ওয়াটার হ্যামার পালস আর করিগান আর কোলাপসিং পালস। আচ্ছা, ওয়াটার হ্যামার পালস যার ডাউট ছিল তার ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রিয়াল আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলছো তো? দেখো, এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলতে কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়া। আমাদের যে অ্যাট্রিয়া রয়েছে, অ্যাট্রিয়ার কন্ট্রাকশন কি হবে, কন্ট্রাকশন রেটটা মোর দ্যান 200 বিটস পার মিনিট, মানে পার মিনিটে কত হবে, 200 বিটস, 200 বিটস এর বেশি হবে, তখন সেটাকে বলছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ক্লিয়ার হয়েছে? সেরকমই ভেন্ট্রিকুলার হচ্ছে ফিব্রিলেশন, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফিব্রিলেশন মিনস হচ্ছে 200, তোমার হচ্ছে 200 বিটস পার মিনিটের বেশি হবে, পার মিনিটে 200-র বেশি হবে। সেটা যদি অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে যদি হয় তাহলে সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যদি ভেন্ট্রিকল কন্ট্রাকশনের কারণে হয় তাহলে সেটাকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলছে। এমএবিপি কিভাবে মেজার হয়? পালস ডেফিসিট বলে দিয়েছি, ওটা তোমরা একটু শুনে নেবে, হ্যাঁ, রেকর্ডিং থেকে শুনে নেবে। আচ্ছা, থ্রেডি পালস বলতে উইক পালস। ঠিক আছে, এমএবিপিটা বলে দিচ্ছি। দেখো, এমএবিপিটা তোমরা কিভাবে মেজারমেন্ট করবে, এর ফর্মুলা রয়েছে। এমএবিপি মেজারমেন্ট করার একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা তোমরা লিখে নাও, যে 2 ডায়াস্টল প্লাস 1 সিস্টল ডিভাইডেড বাই 3। 2 ডায়াস্টল প্লাস 1 সিস্টল ডিভাইডেড বাই 3, তাহলে 2 ইন্টু ডায়াস্টল, ডায়াস্টল যদি ধরো কোনো একটা পেশেন্টের হচ্ছে তোমার ব্লাড প্রেশার এসেছে 130/70, তোমরা একটু লিখো, এটা নোট করো, হ্যাঁ। কোনো একটা পেশেন্টের 130/70 mm অফ এইচজি ব্লাড প্রেশার, তাহলে তুমি এমএবিপি কিভাবে এখানে বের করবে? ফর্মুলাটা লিখো, 2 ডায়াস্টল মানে 2D প্লাস 1S মানে 1 সিস্টল ডিভাইডেড বাই 3,
ঠিক আছে, এটা না আমি একটা ছবি তুলে দিয়ে দেবো, নাহলে তোমাদেরকে ফর্মুলাটা পরে এখানে লেখা যায়। আচ্ছা, গ্রুপে ছবি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা একটু শুধু বুঝে নাও, গ্রুপে ছবি দিয়ে দেবো। ঠিক আছে। তাহলে 2 ইন্টু ডায়াস্টল প্লাস 1 সিস্টল বাই ডিভাইডেড 3, তাহলে 130/70 ধরো কোন একটা পেশেন্টের ব্লাড প্রেশার এসেছে। তাহলে 2 ইন্টু 70 প্লাস সিস্টল কত ছিল 130 ডিভাইডেড বাই 3, তাহলে তোমার যোগ করে হচ্ছে 270/3। যদি 3 দিয়ে 270 কে ডিভাইড করো তাহলে আসছে 90, তাহলে অ্যান্সার হলো 90 mm অফ এইচজি। রিনা দাস, ঠিক, একদম ঠিক। ফুল ফর্ম এমএবিপি এর ফুল ফর্ম হচ্ছে মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার। মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার। হাইপার ভেন্টিলেশন। দেখো, হাইপার ভেন্টিলেশন বলতে কি বুঝি। হাইপার ভেন্টিলেশন বোঝার একটা সহজ উপায় হলো যে তোমাকে ওই যে অ্যাসিড বেস ব্যালেন্স, ওই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, ওটা পরে আমি পড়াবো তোমাদেরকে, তখন ভালো করে বুঝে যাবে। এখন হালকা করে বলছি, চেষ্টা করো বোঝার। যে রেসপিরেটরি অ্যালকালোসিস, যদি তুমি দেখো এখানে মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 35 থেকে 45 লেভেল, নর্মাল লেভেল হচ্ছে 35 থেকে 45, আর পিএইচ এর লেভেল হচ্ছে 7.35 থেকে 7.45। তো হাইপার ভেন্টিলেশন এখানে তখনই হবে যদি ব্লাডের পিএইচ 7.45 এর বেশি হয়, মানে কি হলো, অ্যালকালোসিস হলো। এবার রেসপিরেটরি অ্যালকালোসিস, এটা কি করে বুঝবো, যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল কি হবে, কমে যাবে, মানে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমে যদি যায় তাহলে সেটা হবে অ্যালকালোসিস, আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যদি যায় তাহলে হচ্ছে অ্যাসিডোসিস। কতটা কমছে, যে 35 এর নিচে নেমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল, তখন সেটাকে আমরা বলছি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। আর এই রেসপিরেটরি অ্যালকালোসিস কন্ডিশনকে আমরা হাইপার ভেন্টিলেশন বলছি। এই যে দেখো এখানে দেওয়া আছে লোয়ার্ড কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন ব্লাড, মানে ব্লাডে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যাচ্ছে। হাইপার ভেন্টিলেশন বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে আর পিএইচ লেভেল বেড়ে যাবে, তখনই সেটাকে আমরা হাইপার ভেন্টিলেশন বলবো। আচ্ছা, বায়োট রেসপিরেশন, তোমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবে যে বায়োট রেসপিরেশন ইউজুয়ালি ব্রেন ইনজুরি বা ব্রেন ইনফেকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায়। কোনো পেশেন্ট ধরো ব্রেন ইনজুরি বা ব্রেন ইনফেকশন নিয়ে ওয়ার্ডে ভর্তি হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই পেশেন্টের বায়োট রেসপিরেশন হওয়ার চান্স খুব থাকে। তো বায়োট রেসপিরেশন বলতে আমরা কি বুঝি, যে ইনহেলস ভেরি ডিপ along with exhalation very deep with apnea, মানে সে ইনহেলেশনও খুব জোরে জোরে করবে, এক্সহেলেশনও জোরে জোরে করবে, মাঝখানে কি হবে, অ্যাপনিয়া প্রেজেন্ট হবে, তারপর আবার ইনহেলেশন জোরে জোরে নেবে, আবার এক্সহেলেশন হবে, তারপর আবার অ্যাপনিয়া। তো এই যে রেসপিরেশনের কন্ডিশন, এটাকে বলা হচ্ছে বায়োট রেসপিরেশন, মানে ম্যাক্সিমাম এক্সহেলেশন ইনহেলেশন দেন অ্যাপনিয়া, তারপর আবার ম্যাক্সিমাম ইনহেলেশন এক্সহেলেশন অ্যাপনিয়া। বোঝা গেছে বায়োট রেসপিরেশন?
ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু সবাই এই ভাইটাল সাইন চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে। তোমাদের কাছে যে এমসিকিউ বুক রয়েছে সেটা ভালোভাবে পড়বে। আমি কিন্তু এমসিকিউ উপরে একটা ক্লাস নেব। অ্যান্সার দেওয়া থাকবে না, তোমরা নিজেরাই অ্যান্সার করবে, ঠিক আছে? আচ্ছা, ফুসমাল রেসপিরেশন, দীপ্তি রয়। আচ্ছা, কালকে যদি তোমাদের ভাইটাল সাইনের এমসিকিউ এর উপরে ক্লাস নেই, কোনো প্রবলেম হবে? ঠিক আছে, তাহলে কালকে নিয়ে নেবো। ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই নিয়ে আসবো পিডিএফ এ, তারপর নেক্সট নিউ টপিক আলোচনা করব। আচ্ছা, খুশমাল রেসপিরেশন যে বলছিলে, খুসমাল রেসপিরেশনে কি হয়, কিটন বডি ফর্মেশন হয়, যার ফলে কি হয়, ম্যাক্সিমাম ইনহেলেশন হয় অ্যান্ড ম্যাক্সিমাম এক্সহেলেশন হয়। মানে তোমরা যদি দেখে থাকো যে ওয়ার্ডে ধরো কোনো পেশেন্ট থাকে, যার বলছে না যে ইমপেন্ডিং ডেথ, সাইন অফ ইমপেন্ডিং ডেথ, তো মানুষ মারা যাওয়ার আগে এই ফুসমাল রেসপিরেশনটা নেয় কিরকম, যে জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। তো এই যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে ফুসমাল রেসপিরেশন। ফুসমাল রেসপিরেশন বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমরা কিন্তু ভাইটাল সাইন চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রত্যেকবার এমসিকিউ আসে, কাজে এমসিকিউ গুলো যেন ভালো করে পড়বে, নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করবে, ঠিক আছে? আমি টপিক ওয়াইজ টপিক পড়াবো, তারপরে এমসিকিউ নেব, যাতে তোমাদের থিওরি বেস ক্লিয়ার হয়। তার সাথে সাথে এমসিকিউ পড়লে কি বলো, যে একটা ধারণা হয়ে যাবে যে এই টপিক থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এক্সামে, সেটা তোমাদের একটা ধারণা ক্রিয়েট হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা দিয়ে দেবো, এমএবিপি ফর্মুলা দিয়ে দেবো তোমাদের পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, ক্লাস এন্ড করছি এখানেই। সবাই ভালো থাকবে, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে?